নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা, সঙ্গে আমি সৌমাদিত্য। কুকুর নিধনে গ্রেফতার দুই ছাত্রী, এনআরএস এর দুই ছাত্রীর বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং কি ধারায় মূলত মামলা করা হয়েছে এবং সেই মামলায় সেই সমস্ত ধারায় কি শাস্তির সংবিধান রয়েছে, সংস্থান রয়েছে, সে সম্পর্কে আমরা আরো জেনে নেব। আমাদের প্রতিনিধি সুশোভন ভট্টাচার্য এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি কথা বলে নেব সুশোভনের সঙ্গে। সুশোভন, মূলত জানতে চাইব এই দুজন মৌটুসী মণ্ডল এবং সোমা বর্মন, তাদের বিরুদ্ধে ঠিক কি ধারায় মামলা আনা হয়েছে? দেখো, মূলত তিনখানা ধারা দেওয়া হয়েছে, 429 আইপিসি এবং আইপিসি 201। 429-এ যেখানে পশুকে মারধরের বিধান রয়েছে এবং যেখানে সর্বোচ্চ 5 বছরের জেল হতে পারে। 201 যেটা তথ্য প্রমাণ লোপাট। মূলত যখন দেখা গেছিল যেখানে যে ভাইরাল ভিডিও হয়েছিল, সেই ভাইরাল ভিডিও দেখা গেছিল যে কুকুরগুলোকে মারা হচ্ছে এবং পরে দেখা গেছিল যে প্লাস্টিকে পড়ে রয়েছে, সেই জায়গা থেকে তথ্য প্রমাণ লোপাট। এবং অ্যানিমাল ক্রুয়েলটি অ্যাক্ট 11L, যেখানে কিন্তু 5 মাসের শাস্তির বিধান রয়েছে। কিন্তু তোমায় জানিয়ে রাখি, তিনটে যে ধারা, এই তিনটে ধারাই কিন্তু জামিনযোগ্য ধারা, মানে যারা দোষী রয়েছেন তারা কিন্তু জামিন পেতে পারেন, সুতরাং এটা জামিনযোগ্য ধারা। এবং এছাড়াও তোমায় জানিয়ে রাখি, তুমি জানো যে আজকে যে এনআরএস এর যে তদন্ত কমিটি যেটা গঠন হয়েছে, আজকে কিন্তু সেই রিপোর্ট জমা পড়বে। সেই রিপোর্টের সূত্র আমরা জানতে পারছি থাকছে 3 জনের নাম। তার কারণ, যে ভাইরাল ভিডিও রয়েছে সেই ভাইরাল ভিডিওতে কিন্তু দুজনের ছবি দেখা গেছে, কিন্তু দুজনের পক্ষে এই 16খানা ছোট ছোট কুকুরকে মারা কোনোভাবেই সম্ভব নয়। তার মানে আরও অনেকে জড়িত রয়েছে। পুলিশ সূত্র থেকে এটা জানতে পাচ্ছি যে আরও যারা জড়িত রয়েছে, এই দুজনকে তারা সম্ভবত তারা নিজেদের হেফাজতে নেবে, নিজেদের হেফাজতে নিয়ে বাকি যারা যুক্ত রয়েছে তাদের কিন্তু আনার চেষ্টা করবে বা এদের দুজনকে জিজ্ঞাসা করে তাদের সন্ধান চালাবে। এবং এছাড়াও যে তদন্ত কমিটি রয়েছে এনআরএস এর, সেইখানে 3 জন যে নাম থাকছে, সেই মূলত এটা জানা যাচ্ছে যে পাইপের মধ্যে কুকুরগুলো ঢুকে গেছিল, সেখান থেকে সেই লোহার রড দিয়ে বার করা হয়েছে। কার্যত যখন বেরোতে চায়নি, তারা ভয় পাচ্ছিল, তাদের খুঁচিয়ে খুঁচিয়ে বার করা হয়েছে এবং বার করে তাদের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। সুতরাং সেই জায়গা থেকে এটা একেবারেই বলা যায় যে আরও কিছু নাম থাকবে। এবং তুমি জানো যে আজকে তদন্ত কমিটি রিপোর্ট জমা দেবে, সেই রিপোর্ট কর্তৃপক্ষ এনআরএস এর কাছে যাবে, এনআরএস কর্তৃপক্ষ স্বাস্থ্য ভবনে নার্সিং কাউন্সিলে দেবে। সব মিলে বলা যায় যে আজকে যেমন এনআরএস রিপোর্ট জমা পড়বে, তার পাশাপাশি যে দুজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে এন্টালি থানা, সেই দুজনকে আজকে কোর্টে তোলা হবে। এবং তিনটে যে ধারা তোমায় বললাম, যে 429 আইপিসি, 201 আইপিসি এবং 11L অ্যানিমাল ক্রুয়েলটি অ্যাক্ট, এই তিনটে ধারায় কিন্তু মূলত মামলা রুজু হয়েছে। কিন্তু তোমায় জানিয়ে রাখি, তিনটেই কিন্তু জামিনযোগ্য। একদমই, এবং কঠোর শাস্তির দাবি কিন্তু জানিয়ে আসছেন পশু প্রেমীরা এবং তারা কিন্তু বারবারই ধর্নায় বসছেন এন্টালি থানাতে, যেরকম আমরা গতকালও দেখেছিলাম। এবং তারাও কিন্তু যথেষ্ট ক্ষুব্ধ এই ঘটনায়, যেভাবে নৃশংস হত্যা করা হয়েছে এই কুকুরছানাদের। তারা কিন্তু জানাচ্ছেন যে আরও কঠোর শাস্তির দরকার। এই 3টি ধারা দেওয়া হলেও প্রত্যেকটি যেহেতু জামিনযোগ্য ধারা, সেক্ষেত্রে তাদের কিন্তু একটা প্রবল আপত্তি রয়েছে বলে জানতে পারা যাচ্ছে। আসবো আরও একটি গুরুত্বপূর্ণ খবরে, এবং অবশ্যই বাঙালিদের জন্য গর্বের খবর। বিশ্ব রেকর্ড করলেন পর্বতারোহী সত্যরূপ সিদ্ধান্ত। অ্যান্টার্কটিকার মাউন্ট সিডলে আগ্নেয়গিরি জয় করলেন। এর ফলে 7 মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ এবং আগ্নেয়গিরি জয়ের বিরল বিশ্ব রেকর্ড করলেন সত্যরূপ সিদ্ধান্ত। স্যাটেলাইট ফোনে সত্যরূপের সঙ্গে কথা হয়েছিল এবং সত্যরূপ কিন্তু যথেষ্টই গর্বিত, ভীষণ ভাবে সে কথা জানিয়েছেন তিনি আমাদের। আমরা শুনে নেব তার বক্তব্য। I am very proud to be an Indian because today I flutter the India flag at the top of Mount Sidley. Correct. What is the exact time? 10 minutes before I counted, and this became a world record. And I became the youngest in the world to climb both 7 pyramids and 7 volcanic pyramids. And we have to leave now. It's too windy. It's Mount Sidley climbing poetry. It's 7 pyramids, 7 volcanic pyramids complete হয়ে গেল। আর আমি সবচেয়ে youngest হলাম ওয়ার্ল্ডের মধ্যে। আমি খুব প্রাউড, আমি খুব গর্বিত একজন ভারতীয় হিসেবে, একজন বাঙালি হিসেবে।
ভারতীয় এবং বাঙালি হিসেবে গর্ব শুধুমাত্র সত্যরূপেরই নয়, একই সঙ্গে কিন্তু সবারই, এবং আমরাও আজ সকালবেলা থেকে এই খবর সম্প্রচার করছি এবং আমরা কথা বলেছিলাম সত্যরূপের পরিবারের লোকজনের সঙ্গে, তার মার সাথে, এবং এই মুহূর্তে তার মার সঙ্গেই গায়ত্রী সিদ্ধান্ত, তার সঙ্গেই রয়েছেন আমাদের প্রতিনিধি আবির ঘোষাল হরিদেবপুরের বাড়ি থেকে, যেখানে সত্যরূপ সিদ্ধান্ত থাকে। আমরা সরাসরি চলে যাব আবিরের সঙ্গে কথা বলার জন্য। আবির, সকালবেলা থেকেই কথা হচ্ছিল বিরল রেকর্ড এবং খুব কম মানুষই রয়েছে এই রেকর্ড অধিকারী হয়েছেন, সেক্ষেত্রে সেরকম একটা বিরল রেকর্ড করলেন সত্যরূপ সিদ্ধান্ত। খুব স্বাভাবিকভাবে খুশির দিন, খুশির সময় পরিবারের প্রত্যেকের কাছে। কি বলছেন সত্যরূপের মা? সম্মানিত, সত্যরূপের বাবা এই মুহূর্তে আমার সাথে এখানে রয়েছে এবং তোমাকে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে অবশ্যই এই বাড়িতে একটা স্বস্তির হাওয়া অবশ্যই, তার কারণ হচ্ছে যে এই ধরনের রেকর্ড করে আসার পর তার পরিবারের সদস্যরা যেমনভাবে থাকেন স্বভাবতই খুশি। কিন্তু ডেলরুম যেটা বলছে যে সেটা হচ্ছে যে সে যতটা যে নামছে সেটার মাপ দেখা হচ্ছে এবং কতটা কম সময়ের মধ্যে সে বেস ক্যাম্পে ফেরত চলে আসতে পারবে তার উপর আর অনেকটা স্বস্তি নির্ভর করবে। আমার সাথে রয়েছেন এই মুহূর্তে সত্যরূপের বাবু, তার কাছে আসবো। সেটা হচ্ছে যে এভারেস্ট থেকে ফেরার সময় আমার মনে আছে আপনার জন্য একটা পাথর নিয়ে এসেছিল এবং এরকমই একটি ঘরোয়া আলাপচারিতাতে আমাদের সকলের সামনে সত্যরূপের বক্তব্য ছিল যে এই ধরনের ওয়ার্ল্ড রেকর্ডটা সে করবেই এবং আপনার বক্তব্য ছিল যত ধরনেরই সাহায্য দরকার আপনি করবেন। আজকের সকালবেলার খবরটা পাওয়ার পর প্রথম প্রতিক্রিয়া বা আপনার প্রথম কি মনে হলো? আমার গ্রেট রিলিফ। প্রথম প্রতিক্রিয়া হলো আমি ভীষণ টেনশনে ছিলাম, সারা রাত্রি আমি হসপিটালে ডিউটিও করছিলাম। এরই ফাঁকে ফাঁকে ওই কথাটা খালি যে কখন কি হবে এবং এটা খুব ডেঞ্জারাস। এই অ্যান্টার্কটিকার পরিবেশটা তো অত্যন্ত ঠান্ডা এবং প্রচণ্ড ঝোড়ো বাতাস। আমাকে শত্রুপ যেটা বলেছিল 150 কিলোমিটার স্পিডে বাতাস বইছে। তো এটাতে প্রত্যেকটা সবসময় এটা খুব বিপদসংকুল। তাই এটা এক্সপেডিশন কতদূর পারবে কি না পারবে সেটা একটা বিরাট ব্যাপার। হ্যাঁ, তা সেইটাই চিন্তায় ছিলাম। তারপরে যখন সকালবেলাতেও একবার ভোর 4টের সময় আমাকে মিসেস বললো এখন এত দূর পর্যন্ত আছে। তা মোটামুটি ক্যালকুলেট দেখলাম যে 6টার মধ্যে হয়ে যাওয়ার কথা। তো 6টার মধ্যে কোনো মেসেজ পাইনি। তারপরে আমি ঘুরে টুরে এসে সকালের মর্নিং ওয়াকটা করে এসে তারপরে 7টার সময় আমি জানতে পারলাম 7:05 যে সামিট হয়ে গেছে, কনফার্ম। পৃথিবীর সর্বকনিষ্ঠ হিসাবে রেকর্ডটা ছিনিয়ে আনলো এবং 35 বছর 290 দিনের মাথায় অস্ট্রেলিয়ার ডানবুল রেকর্ড ভেঙে দিয়ে। আর কি সত্যি রেকর্ড করার কোনো প্রয়োজন আছে? মানে এই পর্বতারোহণের পেছনে ওকে ছুটতে বলবেন না এখানেই থেমে যাও, আর দরকার নেই? না, শুধু যে পর্বতারোহণ আমি যতটুকু জানি এরপরে ও গ্র্যান্ড স্লামের দিকে যাবে। হ্যাঁ, মানে উত্তর মেরুটার দিকে যাবে, সেই চেষ্টা ওর প্ল্যানের মধ্যে আছে। ন্যাচারালি ওর প্ল্যানের মধ্যে যেটা থাকবে সেটাও করবেই। সুতরাং ইমিডিয়েটলি আমি দেখতে পাচ্ছি ও উত্তর মেরুর দিকে যাওয়ার চেষ্টা করবে। আপনি পেশায় একজন চিকিৎসক এবং আমি খুব ভালোভাবেই আমরা জানি যে সত্যরূপে ছোটবেলা একটা হাঁপানি, শ্বাসকষ্টজনিত একটা সমস্যা ছিল। সেই ছেলেই এই ধরনের পরপর শৃঙ্গ জয়, আগ্নেয়গিরি সর্বোচ্চ যেগুলো সেগুলো জয়। এটা কতটা চ্যালেঞ্জিং ছিল, মানে শারীরিকভাবে কতটা চ্যালেঞ্জিং, কতটা কঠিন যেটা মোকাবিলা করতে পারা যায়? শারীরিকভাবে চ্যালেঞ্জিং ছিল, আমি বুঝতে পারিনি ও যেরকম স্পোর্টসম্যান হবে। তা ও যেটা করেছে, যেটা অ্যাচিভ করেছে সে কিন্তু নিজের চেষ্টাতেই করেছে। আমি ওকে খুব একটা গাইড করিনি। ও যেটা যে হাঁপানি থেকে যে বেরিয়ে আসাটা সেটা নিজের অভিজ্ঞতা দিয়ে সেই জিনিসটাকে জয় করেছে, সেই জিনিসটা ওভারকাম করেছে এবং ওভারকাম করে যখন সাকসেস পেয়েছে তখন দেখলো যে আমার আর ইনহেলার লাগে না। তখন সেই অবস্থাতেই সে প্রথমে সাউথ ইন্ডিয়ার একটা ট্রেকিংয়ে গিয়ে যখন দেখলো যে হ্যাঁ সত্যি তাই, তারপরেই তো আস্তে আস্তে অন্যান্য মাউন্ট কিলিমাঞ্জারো অন্যান্য বিশ্বের অন্যান্য পর্বতে গিয়ে দেখলো যে না সেটা করলো এবং সত্যিকারই সে এটা জয় করেছে। কেন আমি তার এটা ছোটোবেলাতে একবারে ওর যে একটা ভীষণ রকম স্প্যাজম হতো সেটা আমি জানতাম, তখন ইনহেলার ব্যবস্থা করে দিয়েছিলাম তখন। সেইখান থেকে ও নিজের চেষ্টাতে এবং নিজের অধ্যাবসায়ে এই প্রতিবন্ধকতা জয় করতে পেরেছে। এটা কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জিং ব্যাপার এবং এটা একটা এক্সাম্পল, যে সে আবার নয়। মাউন্ট কিলিমাঞ্জারো, মাউন্ট এনালি, এলব্রুস এগুলো করে আসার পর আমার মনে আছে যে এভারেস্ট যখন প্রথমবার করতে গেল নেপালের ভূমিকম্পের জন্য ফেরত চলে আসতে হলো। আবার যখন দ্বিতীয়বার গেল সবারই একটা বক্তব্য ছিল যে একবার বাধা পেলো আর কি করা সম্ভব। এবং গত ডিসেম্বরেও আমরা জানি যে উত্তর আমেরিকাতে যখন একটা দুর্ঘটনার মধ্যে পড়লো তখন অনেকে প্রশ্ন তুলেছিল যে শারীরিকভাবে কতটা চ্যালেঞ্জের জায়গাতে কতটা সক্ষম হয়ে সেটা নিতে পারবে। আপনার বক্তব্য কি ছিল বা পরিবারের কি বক্তব্য ছিল? ব্যাপারটা হচ্ছে এক্সপিডিশনে গেলে পরে নানা রকম ফেস করতেই হবে। হ্যাঁ, এতে উপায় নাই, যেখানেই এক্সপিডিশনে যাক সে নানা রকমের প্রতিবন্ধকতা আসবে।
নানা রকমের প্রতিবন্ধক আছে, আবহাওয়া থেকে আরম্ভ করে কত ফিনান্সিয়াল সব রকম, শারীরিক, এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। সেগুলোকে জয় না করতে পারলে সাকসেস আসবে না, সেগুলোকে তো জয় করতেই হবে, নাহলে সাকসেস আসবে কোত্থেকে? আমি তো বসে গেলাম, বাধা এলে বসে গেলাম, তাতে আর হলো না, প্রসিড করা গেল না। সুতরাং এটাকে চ্যালেঞ্জটা নিয়ে সেটাকে বাধাটাকে ওভারকাম করতে হবে, সেটা করতে পেরেছে। বিশেষ মুহূর্তের কথা আজকে মনে পড়ছে? বিশেষ মুহূর্তের মধ্যে আমি একটা জায়গাতেই বলবো যে যতগুলো এক্সপেডিশনের ছবি আমাকে দেখিয়েছে তার মধ্যে আমাকে একটা ছবি দেখিয়েছিল মাউন্ট ডেনালি, সেইটা সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল, সেটা তো অলমোস্ট মৃত্যুর মুখ থেকে ফেরত এসেছে। সেই কথাটাই মনে পড়েছে যে সেটা যখন ওভারকাম করতে পেরেছে এবং যেভাবে আর একজনাকে বাংলাদেশের মুসাকে সে রেস্কিউ করে নিয়ে এসছে, সেটা দেখে মনে পড়ছে সেসবগুলো আরও পুরনো জায়গায় গিয়েছিল, যেসব পাপুয়া নিউগিনি থেকে কিরকম পজিশনে, কিরকম অকওয়ার্ড পজিশনে পড়েছিল, এসবগুলো মনে আসছে যে একে কোন জায়গাতে গিয়ে কীরকম অকওয়ার্ড পজিশনে পেয়েছিল এবং কীভাবে সে বেরিয়ে এসেছে, সেইটাও এগুলো মনে পড়ছে। তারপর তো ফিনান্সিয়াল বার্ডেন আছে, সেগুলোকে কী করে ওভারকাম করা যায় বিষয়টাতেই আসবো। তার কারণ হচ্ছে যে এই ধরনের অ্যাডভেঞ্চার স্পোর্টস বা এই ধরনের পর্বতারোহণ করার জন্য বিপুল অর্থের প্রয়োজন হয় এবং আমরা জানি যে বহু সময় ধরে ওর এই ফান্ড ক্রাইসিস একটা চরম জায়গাতে গিয়েছিল এবং আফ্রিকা থেকে আনা জিনিস আমার মনে আছে যে পাথর, যে চিরুনি সেখানকার বিষয়, সেগুলোকে ও অকশন, নিলামক পর্যন্ত করবে এমন একটা মনস্থির পর্যন্ত করে ফেলেছিল। এই একদিকেই মানসিক একটা অস্থিরতার জায়গা, অর্থনৈতিক অস্থিরতার জায়গা, আবার এই ধরনের একটি শারীরিকভাবে নিজেকে প্রস্তুত করা, এই সমস্ত জায়গা থেকে পর্বতারোহণ করা, এই বিষয়গুলোকে নিয়ে যখন কথা হতো আপনাদের পরিবারের মধ্যে, তখন সত্যরূপের কি ধরনের কথা উঠে আসতো বা কি জানাতো? সেটা হচ্ছে কি, আগে টাকা জমা করব তারপরে এক্সপেডিশন করবো, সেরকম করলে কিন্তু এক্সপেডিশন হবে না। টাকা জমা করব তারপরে যাবো, সময় চলে যাবে, তখন বয়সও বেড়ে যাবে। সুতরাং ও টাকাও জোগাড় করছে, আমিও প্রিপেয়ার হচ্ছি, আমিও প্রসিড করছি, দুদিক থেকে হোক না। এভাবে এইটাই হচ্ছিল ডাইনামিসিটি ওর, এবং এই স্ট্র্যাটেজি নিয়েই সে এগিয়েছে। টাকা আসবে আসুক, আমি ওইদিকে চেষ্টা করছি, কিন্তু আমি বসে থাকবো না, আমি করছি দুটো একসঙ্গে, টাকা জমবে তারপর আমি এক্সপেডিশন করলে কোনোদিন এক্সপেডিশন হবে না। কিছুক্ষণ আগেই ডেরাডুন দেখছিলাম ও নাবজে বেস ক্যাম্পের দিকে, যদিও সকালে যতটুকুনি কথা হলো সেখানে হচ্ছে প্রচন্ড আবহাওয়া খারাপ, প্রচন্ড হাওয়া রয়েছে, কোথাও একটু অস্বস্তি এখনো কাজ করছে না যে স্বস্তি ঠিকঠাক ফিরে চলে আসবে? না, একদম হিল টপে যেটা, সেটা সেখানে ভয়ঙ্কর ডেঞ্জার, সেখানে বেশি থাকা যায় না, অক্সিজেন কমটা অনেক কিছু ব্যাপার আছে এখানে। আর সেখানে ওয়েদার, বাতাসের তেজও খুব, যত নিচে নেমে আসবে তত সেফ, কিন্তু নেমে এসে একদম বেস ক্যাম্পে না পাওয়া পর্যন্ত সবসময় বিপদ আছে। যেমন ধরো এর আগে মেক্সিকোতে নামবার সময়তেই একটা দুর্ঘটনা ঘটলো, পাথর পড়লো, একজনের পা ভেঙে গেল, কোমর ভেঙে গেল। তো সেই অবস্থায় তাকে শুদ্ধ নিয়ে একদম নিচে নেমে আসা সোজা কথা নয়। সুতরাং যতক্ষণ না বেস ক্যাম্পে আসে, নানা রকম দুর্ঘটনা হতে পারে, নানা রকমের বিপদ আছে, প্রত্যেকটা পদে ক্রিভাস থাকতে পারে, কত কি থাকতে পারে। আগামী সপ্তাহে তো ফিরে আসার কথা, কলকাতাতেও আসার কথা রয়েছে, কোনো বিশেষ প্ল্যান করে রেখেছেন এখন থেকে? ও 26শে জানুয়ারি তো কলকাতায় ঢোকার কথা, সেই মতো টিকিট করা আছে। এখন ও যদি আগে আসতে পারে তো আসবে। এখন আমি ওখানে ওর চিলিতে কি প্রোগ্রাম আছে কি না আছে সেগুলো বলতে পারছি না। ও এখন যতক্ষণ না ওর সঙ্গে আমি কথা বলছি ততক্ষণ তার আগে কিছু বুঝতে পারবো না। তো এলে পরে তো ও তো ভীষণ ব্যস্ত, এখানে সাংবাদিকদের সঙ্গে ব্যস্ত, বাড়িতে সকালে বেরিয়ে যায়, বিকেলে ফেরে, কতগুলো আসে, সেই যে ব্যাপার। শেষ প্রশ্ন, এভারেস্ট থেকেও আপনার জন্য গিফট হিসাবে পাথর এনেছিল, ওয়ার্ল্ড রেকর্ড করে আসার পর সত্যরূপ সিদ্ধান্তকে আপনি কি গিফটটা দেবেন? আমি গিফট দেবো, আমি গিফট ওকে দেবো যে ভালোবাসা দেবো, ওকে আশীর্বাদ দেবো। ধন্যবাদ। সময় তো কথা বলছিলাম সত্যরূপের বাবার সাথে, এবং তুমি বুঝতেই পারছো যে বাড়িতে এই মুহূর্তে খুশির আবহ, বিভিন্ন মানুষজন বিভিন্ন মহলে যাদের এতদিনের যোগাযোগ তারা প্রত্যেকে আসছেন, ফলে পরিবারের সদস্যরা অত্যন্ত ব্যস্ত, এবং তার মাঝেই বারবার ধরে তারা চোখ রাখছেন বা নজর রাখছেনই বলতে পারি ডেলরোমে, যে কতটা নিচে নামতে পারলো সত্যরূপ, এবং যতক্ষণ না পর্যন্ত বেস ক্যাম্পে ফেরত আসতে পারছে ততক্ষণ পর্যন্ত তার বাবা মা যে খুব একটা নিশ্চিন্ত বোধ করছেন এমনটা নয়, তবে অপেক্ষা 26শে জানুয়ারির জন্য, সেদিনই কলকাতা ফেরত আসার কথা সত্যরূপের। সমাদিত্য, ধন্যবাদ তোমাকে আবির।